তোমাদের প্রায় পরীক্ষা খুব আসন্ন। আজকে আমি তোমাদের জন্য এনেছি নতুন রকমের চমক। তোমাদের একদিন পেয়েছিলে সেকেন্ড হ্যান্ড কি থার্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স, আজকে তুমি পাচ্ছ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। এই ছাত্রটি তোমাদের দাদা, আমারই প্রাক্তন ছাত্র, যে ফুল মার্কস ক্যারি করেছে ফিলোসফিতে। আজকে তার কিছু অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন এবং কি কি কোশ্চেন পড়ে খুব সহজে মাত্র 7টা কোশ্চেন পড়ে খুব সহজেই কিভাবে নাম্বার ক্যারি করা যায় তারই কিছু এক্সক্লুসিভ তথ্য তোমাকে জ্ঞাপন করবে। চলো আমরা স্টার্ট করি, তুমি বলতে থাকো, বলো দেখি। তো স্টুডেন্টস, প্রথমেই বলা হচ্ছে যে ফিলোসফিতে নাম্বার বেশি মার্কস ক্যারি করার জন্য খুব একটা বেশি পড়তে হয় না, গুটি কয়েক প্রশ্ন করলেই অনেক হাই মার্কস ক্যারি করা যায়। সেই প্রশ্নগুলি আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। প্রথমেই আমরা আগে নাম্বার প্যাটার্নটা দেখে নেবো। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, 3 নম্বরের প্রশ্ন রয়েছে এবং তার পাশাপাশি 2 নম্বরের প্রশ্নও রয়েছে। আচ্ছা, উনি বললেন যে তোমাদের খুব একটা বেশি পড়াশোনা করতে হয় না, সত্যিই তো? এই সুযোগ কে আর হাতছাড়া করে বলো? খুব অল্প পরিশ্রমে যদি বেশি নাম্বার পাওয়া যায়, আর কে না এই সুযোগ চমকের মতো লুফে নিতে চায়। তিনি আরো কথা বললেন, বড় কোশ্চেন আছে 6 নম্বরে এবং 3 নম্বরে দুটো কোশ্চেন। 3 নম্বরে দুটো, 3 নম্বরে দুটো কোশ্চেন আছে, আর 2 নম্বরে 5টা, আর 2 নম্বরে 5টা কোশ্চেন আছে। কেমন? ভেরি ইজি। চলো আমরা ওনার মুখ থেকে সব শুনি। চলো বলো। প্রথমেই আমরা যেটা যাব 6 নম্বর প্রশ্ন বা বড় প্রশ্নের দিকে। বড় প্রশ্নে আমরা ইউনিট 1 থেকে মাত্র 3টে প্রশ্ন রেখেছি আর ইউনিট 2 থেকে মাত্র 4টে। প্রথমে আমরা ইউনিট 1-এর দিকে চলে যাচ্ছি। ইউনিট 1-এ ফার্স্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন হচ্ছে মিলের। আমরা জানি 5টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমরা 3টে পদ্ধতি দেখব। প্রথমেই আমরা দেখছি মিলের অন্যয়ী পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর আমরা দেখব মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। তারপরে দেখছি আমরা মিলের স্বপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। আচ্ছা, উনি তাহলে এতক্ষণ বললেন যে 3খানা পদ্ধতি আছে, সেই 3টে পদ্ধতি তোমাকে দেখতে হবে, তাই তো? এটা তো বললেন। ইউনিট 2-তে প্রথমেই আমরা দেখব রবীন্দ্র মানবতাবাদ। এটা হচ্ছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্র মানবতাবাদ বা রবীন্দ্রনাথ অনুসরণে মানুষের ধর্মের ব্যাখ্যা দাও। এরপর আমরা দেখে নেব বিবেকানন্দের মতে কর্মযোগের ব্যাখ্যা দাও। বা এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, বিবেকানন্দের মতে নিষ্কাম কর্ম বলতে কি বোঝো? এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই। তারপর আমরা 3 নম্বরে রেখেছি গান্ধীজির মতে অহিংসা কি। ভালো করে দেখে নেবে প্রশ্নগুলো। আর তারপর আমরা রাখছি বিবেকানন্দ থেকে আরেকটা প্রশ্ন 4 নম্বরে, বিবেকানন্দের মতে ব্যবহারিক বেদান্ত আলোচনা করে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টোটাল 7টা প্রশ্ন করলে তোমরা 6 নম্বরের দুটো প্রশ্ন কমন পাচ্ছই। তারপর আমরা কিছু নিয়ে চলে আসবো 3 নম্বরের সাজেশন। 3 নম্বরের জন্য কিছু সাজেশন আমরা দেখে নেবো। প্রথমে ইউনিট 1 থেকে। ইউনিট 1-এ আমি প্রথমে রাখছি শূন্য গর্ভশ্রেণী কাকে বলে, ভেনচিত্রে এটি কিভাবে প্রকাশ করা হয়। এটা তোমাদের জানতেই হবে, ভেনচিত্র থেকে প্রশ্ন আসবেই, সবাই জানে। তারপর আমরা দেখব বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য। এটাও খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরে আছে উত্তম ও মন্দ উপমা যুক্তির পার্থক্য কি, উদাহরণ সহ আলোচনা করো। এটাও দেখতে হচ্ছে। আর তারপরে হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রকৃতির একরূপতা নীতি কি। এটা প্রায় 90% চান্স আছে ষষ্ঠ প্রশ্নটা আসবে। তারপরে দেখছি আর একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করো। আমরা প্রথমে যেটা বললাম মিলের টোটাল 5টা পদ্ধতি আমরা বলেছি। এই যুগ্ম পদ্ধতির অপর নাম হচ্ছে অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও রয়েছে আমরা পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক শর্ত হিসাবে কারণ আলোচনা করো। এই কটা প্রশ্ন রয়েছে আমাদের 3 নম্বরের জন্য ইউনিট 1 থেকে। ইউনিট 2 এর কিছু কোশ্চেনও তোমাকে জানতে হবে, সেগুলো চলো দেখি আমরা। বলো। ইউনিট 2 থেকে আমরা প্রথমেই দেখব গান্ধীজির অছিবাদ আলোচনা করো। তারপরে 2 নম্বরের জন্য দেখছি রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষার লক্ষ্য কি। 3 নম্বর রাখছি আমরা বিবেকানন্দের মতে কর্মযোগ কিভাবে মানুষকে মুক্তির পথ দেখায়। এই কর্মযোগটা খুব ইম্পর্টেন্ট, যেমন এটা বড় প্রশ্নতে ইম্পর্টেন্ট বলেছি, 3 নম্বর ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আবার 4 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথের মানবতাবাদ। সুতরাং বুঝতেই পারছো বিবেকানন্দের কর্মযোগ আর রবীন্দ্র মানবতাবাদ আসবেই, তোমাদেরকে করতেই হচ্ছে এই প্রশ্ন দুটো। তারপরে আমি তোমাদের জন্য কিছু বোনাস ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের সাজেশন নিয়ে এসেছি। 2 মার্কস সাজেশন বোনাস। প্রথমেই আমরা রাখছি সত্যাপেক্ষক বচন কাকে বলে। এই প্রশ্নগুলো না করে পরীক্ষা না দিয়ে যাওয়াই ভালো আমার মতে বলে।
সত্যাপেক্ষক বচন কাকে বলে? উপমা কাকে বলে? একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়, এরকমও আসতে পারে। তোমাদেরকে সূত্রটা জানতে হবে। তারপর আমরা রাখছি অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝো? এরপর আছে পরী আছে ভূত নেই, এই দুটি বচনকে ভেনচিত্রে প্রকাশ করো। আমি আগেই বলেছি ভেনচিত্র আসবেই, এই উদাহরণটা না এলেও এরকম একটা আসবেই। আমি একটা এরকম উদাহরণ দেখিয়েছি শুধুমাত্র, কিন্তু তোমাদের এটা আসবেই 100% শিওর। এরপর আর সামান্য কয়েকটা আছে দেখছি, আমি দেখতে পাচ্ছি। তারপর আমরা যে প্রশ্নটার দিকে লক্ষ্য রাখছি, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো বলছি, নোট করে নেবে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তারপর আমরা দেখছি আরোহ অনুমানের মূল ভিত্তি দুটি কি কি? এরপর রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই এরকম একটা প্রশ্ন, সর্বনাশ। সামান্যীকরণ বলতে কি বোঝো? আবার বলছি, সামান্যীকরণ বলতে কি বোঝো? প্রশ্নটা ভালো করে দেখে যাবে। এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন কি রেখেছি আমি? কারণের পরিমাণগত ও গুণগত লক্ষণ কি? এটা একটা অবজেক্টিভ টাইপ প্রশ্ন। যদি প্রশ্নপত্র খুব কঠিন হয়, এরকম প্রশ্ন দিয়ে দেয় মাঝে মাঝে। কারণের পরিমাণগত ও গুণগত লক্ষণ কি? এটা এরপরে আসছি আমরা, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো। এটা 2 নম্বরে আমি করেছি, এটা 3 নম্বরেও দিতে পারে, কারণ পার্থক্য বলা যাচ্ছে না। তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো। তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি, অপসারণের প্রথম সূত্রটি লেখো। এগুলো অবজেক্টিভ টাইপ, এগুলো খুব শক্ত প্রশ্ন হলে তবেই আসে, কিন্তু করে রাখা ভালো। পরীক্ষার হলে যে সবই তোমার কমন আসবে এরকম তো বলা যাচ্ছে না, শক্ত আসতেই পারে, তো তোমাকে প্রোটেকশন নিয়ে রাখতে হচ্ছে। অপসারণের প্রথম সূত্রটি লেখো। তারপর হচ্ছে জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন? আরেকবার প্রশ্ন রিপিট করে দিচ্ছি, জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন? ভালো করে দেখবে এগুলো। তারপর পরের প্রশ্ন দেখছি আমরা, একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টি বিকল্প থাকতে পারে? একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টি বিকল্প থাকতে পারে? দেখে নেবে। পরের প্রশ্ন হচ্ছে প্রাকল্পিক বচনের সত্য মূল্যের নিয়মটি লেখো। তারপর আমরা দেখছি শতসত্য বচনাকারের বিরুদ্ধ বচনাকার কোনটি? শতসত্য বচনাকারের বিরুদ্ধ বচনাকার কোনটি? উত্তরটা তোমরা জানবে। এই গোটা 15টা প্রশ্ন করলে আশা করছি 50 থেকে 60% শর্ট কোশ্চেন কমন এসে যাবে এখান থেকেই। বাদ বাকি তোমরা তো যেরকম প্রিপারেশন নিয়েছো তার উপরে শর্ট কোশ্চেন মার্কস ডিপেন্ড করছে। শর্ট কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে ফুল মার্কস ক্যারি করতেই হচ্ছে। এছাড়াও ঠিক আছে, উনি তারা বলতে চাইলেন যে শর্ট কোশ্চেন যদি তুমি সব অ্যাটেম্প না করো তাহলে ফুল মার্কস মানে আউট অফ 100 আউট অফ 100 তোমার পাওয়া অসম্ভব হয়েছে। কিন্তু তোমাদের আউট অফ 100 হবে না, তোমাদের 40 আউট অফ 40 ক্যারি করা অসম্ভব হয়ে পড়ছে, তাই তো? তাহলে ওনার কথা একটুখানি মেনে চলবে। পুরো বইটা তুমি রিভাইজ দেবে, পুরো বইটা একবার রিভাইজ দিয়ে তুমি যাবে। তারপর যেগুলো তোমার মনে হচ্ছে সাজেশন উনি বললেন সেগুলো ভালো করে যাবে। কেমন? আরো কিছু দেখো 3 মার্কস সাজেশন উনি নিয়ে এসেছেন, তুমি শুনে নাও, প্লিজ শুনে নাও। 3 মার্কসে যেগুলো টিকাতে আসতে পারে, টিকা আমরা প্রথমেই দেখবো কাকতালীয় দোষ। কাকতালীয় দোষটা 3 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। কাকতালীয় দোষ, আবার বলছি কাকতালীয় দোষ ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে আমাদের জানি কাকতালীয় দোষ ঘটে। এরপর দেখছি মিলের বহু কারণবাদ খুব ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে মন্দ উপমা যুক্তি। আর লাস্ট হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। এই 4টে দোষ মোটামুটি টিকার জন্য তোমাদের রেডি করতে হচ্ছে। এই হলো আজকে আমার টোটাল সাজেশন। এত সুন্দর এত সহজে এই সাজেশনটা দিয়ে জ্ঞাপন করলেন, কেমন? তুমি উপকার তো অবশ্যই পাবে। তুমি একটুখানি রেসপন্স স্যারকে দিও, তোমার দাদা তথা স্যারকে রেসপন্স দিও, কেমন? বাই বাই, সকলে ভালো থেকো।